যে আমার নাম নাহিদ হোসেন শিহাব, আমি মোহাম্মদপুরে থাকি। যদিও ভূত এফএমের নিয়মিত শ্রোতা, তবুও কেন জানি ঘটনা পাঠাতে অনেক দেরি করলাম। ভেবেছিলাম পাঠাবই না, কিন্তু পরে মনে হলো ঘটনাটা সবার সাথে শেয়ার করলে হয়তো আমার মনের মধ্যে চেপে রাখা ভীতিটা কিছুটা হলেও কমবে। যাই হোক, ঘটনা এই বছরের জুলাই মাসের। আমি সহ আমার 2 জন বন্ধু, মোট 3 জন, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশেই একটা বাড়ির নিচতলায় একটা ফ্ল্যাটে থাকতাম। আমরা 3 জনই যে কোনো বিষয়ে একটু বেশি ভয় পেতাম। বলতে পারেন আমরা খুবই ভীতু। আমরা যে বাড়িতে থাকতাম সেটা বাহির থেকে দেখতে নতুন মনে হলেও ভেতরের ইনফ্রাস্ট্রাকচার দেখলে বোঝা যায় বাড়িটা পুরাতন। আমরা ঘটনাটা যেহেতু আমাদের রুমকে নিয়েই, তাই রুমের একটু বর্ণনা দেই। আমরা যে রুমটাতে থাকতাম সে রুমটা অনেক বড়। রুমে ছিল অ্যাটাচ বাথরুম এবং একটি বারান্দা। বারান্দাটা একটু লম্বা। বাথরুমে যেতে হলে আমাদের বারান্দা দিয়ে যেতে হয়, কারণ অন্য কাউকে ঘটনার ভয়াবহতা বোঝানো যাবে না। আমি দেখলাম ছিল গেস্টের কাছে। প্রথম যে গেস্ট রয়েছেন তার কাছে আমরা ঘটনা শুনবো। প্রথমেই জানতে চাইবো আপনি কোথা থেকে এসেছেন, আপনার নাম কি? থ্যাংক ইউ রাসেল ভাই। আমি নাইম, মালিবাগ থেকে আসছি। আমি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছি। ওকে, স্টোরিতে চলে যাই রাসেল ভাই। জি প্লিজ। এই স্টোরিটা আমার এক কাজিনের ফ্রেন্ডের বাসার ঘটনা। ওনার বাসা মোহাম্মদপুরে। আমি কোন রাস্তা কিছু বলছি না। তো যে ভাইয়ার সাথে ঘটনা, উনি বহু বছর দেশের বাইরে ছিলেন। তো দেশে ফেরার পরে উনি ওনার শ্বশুর বাড়িতে 2টো ফ্ল্যাট একসাথে করে রিনোভেট করে উনি ওই ফ্ল্যাটে থাকা শুরু করেন। উনি, ওনার ওয়াইফ, ওনার একটা বাচ্চা। তো বাসার ডিজাইনটা এরকম ছিল যে একটা পোর্শনে ছিল ওনাদের বেডরুম, ডাইনিং ইত্যাদি, আর একটা পোর্শনে ছিল ড্রয়িং রুম এবং একটা গেস্ট রুম। তো বিভিন্ন পারপাসে গেস্টরা আসতেন এবং ওনাদেরকে গেস্ট রুমেই থাকতে দেওয়া হতো ন্যাচারালি। তো প্রথম দিক থেকে একটা সমস্যা লক্ষ্য করতেন ওনারা, যে গেস্টরা আসতেন, রুমে থাকতেন, 1 দিন বা 2 দিন, এর বেশি আর কেউ থাকতে চাইতেন না। কোনো কারণে কাজ থাকা সত্ত্বেও ওনারা চলে যেতেন। তো কয়েকজনকে জিজ্ঞেসও করেছেন যে সমস্যা কি, কেন চলে যাচ্ছেন। একজন একটু খালি জানিয়েছিলেন যে ওনার ওই রাতে ওই ঘরটাতে থাকতে খুব অস্বস্তি লাগে, মানে কিছু একটা কারণে উনি ঘুমাতে পারেন না বা ওনার কোনো একটা সমস্যা হয়, উনি এজন্য ওই রুমে থাকতে চান না। সো এরকম আরো 2 একবার হলো। ব্যাপারটা ভাইয়ের কাছে একটু এম্বারেসিং, এট দ্য সেম টাইম একটু উনি চিন্তা করতেন যে এটা কেন ঘটতেছে, প্রপার কোনো এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে না। একবার হলো কি, ভাইয়ার এক ভাতিজি গ্রাম থেকে দেশে আসলেন। তিনি কিছুদিন থাকবেন, কয়েকটা পরীক্ষা দিবেন। সো বেশ কয়েকদিনের প্রোগ্রাম। উনি ওই গেস্ট রুমে ওনাকে থাকতে দেওয়া হয়েছে। তো 2 রাত মোটামুটি ভালো কেটেছে, তেমন কিছু হয়নি। 3rd রাতে, আনুমানিক তখন রাত 2:30 কি 3টা বাজে, ভাইয়াদের বেডরুমের দরজায় সজোরে করাঘাত। কেউ একজন খুব জোরে জোরে দরজায় কিল দিচ্ছে এবং নাম ধরে ডাকছে ভাইয়াকে, চাচা চাচা করে দরজা খোলার জন্য। তো এটি ভাতিজির গলা। ভাইয়া ঘুম থেকে ধরফর করে উঠে গিয়ে দরজা খুললেন। দেখেন যে বাইরে ওনার ভাতিজি মানে প্রায় ভয়ে ফ্যাকাশে হয়ে দাঁড়িয়ে আছেন এবং উনি ভয়ে কাঁপছেন রীতিমতো। তো ওনাকে ঘরে এনে বসানো হলো। জানতে চাওয়া হলো যে কি হয়েছে। যা বর্ণনা দিল তা ওনাদের সবার কাছেই শকিং। মেয়েটি বলল যে ওর রাতে পড়া শেষ করে শুয়ে পড়েছিল এবং ওর ঘুম চলে এসেছিল। ঘুমের মধ্যেই সে হঠাৎ ফিল করলো যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে এবং কিছু একটা তার মানে তাকে চেপে ধরতেছে। তার বুকের উপরটা খুব ভারী ভারী মনে হচ্ছে। তার চোখ খুলে যায়, ঘুম তো ভেঙে গিয়েছে। চোখ খুলে সে কিছু দেখতে পায় না, কিন্তু ফিল করে যে তার বুকের উপরে কিছু একটা চেপে বসে আছে এবং একটা হাত, লোমশ একটা হাতের মতন তার গলাটাকে চেপে ধরতেছে। তার গলার স্বর, নিঃশ্বাস সব বন্ধ হয়ে আসতেছে। উপায়ন্তর না দেখে সে কোনো রকমে ঝটকা দিয়ে খাট থেকে উঠে যায় এবং দৌড়ে ভাইয়াদের রুমে চলে এসে ওনাদেরকে ডেকে তোলে।
ওই রাত কোন রকম কাটলো। পরদিন ওই মেয়ে আর ওই বাড়িতে থাকলো না, সে চলে গেল অন্য জায়গায়। আর ব্যাপারটা নিয়ে এখন ভাইয়া খুব সিরিয়াসলি তখন চিন্তা ভাবনা শুরু করলেন। উনি ওনার এক মামা শরণাপন্ন হলেন। ওই মামা গ্রামে থাকতেন, বেশ পরহেজগার মানুষ, এবং এই সমস্ত কিছু প্যারানরমাল ব্যাপার স্যাপার উনি বুঝতেন এবং কিছু সমাধানও ওনার জানা ছিল। তো ভাইয়ার কাছ থেকে ঘটনাটা শুনে উনি বললেন যে আমি আসবো তোমাদের বাসায়, এবং উনি আসলেন। প্রায় 3 দিনের মতন থাকলেন, উনি থেকে চলে গেলেন। যাবার আগে উনি ভাইয়াকে একটা কথা বলে গেলেন যে এই তোমার এই গেস্ট রুমে কিছুদিন কাউকে থাকতে দিও না রাতে, আর একটা কমলা রঙের শাড়ি কিনে তুমি এই ঘরে রেখে দিও। ভাইয়া উনিও আর কিছু বলেন নাই, ভাইয়াও আর এর বেশি কিছু জিজ্ঞেস করে নাই। যেমনটা বলেছিলেন উনি একটা কমলা রঙের শাড়ি কিনে ওই ঘরে একটা আলমারি আছে, আলমারির উপরে ওটা রেখে দেয়। তো এরপরে বেশ কয়েকদিন কেটে যায়, ওই রুমে কেউ থাকতো না, শুধু দিনের বেলা রুমটা খুলে ঝাড়া মোছার জন্য ইয়ে করা হতো, পরে আবার আটকায় রাখা হইতো। তো প্রায় 2 সপ্তাহ পরের ঘটনা, ভাইয়ার শাশুড়ি ওই রুমে ওই দিন মাগরিবের নামাজ পড়ছিলেন। তো ওনার ফরজের অংশটুকু শেষ হয়েছে নামাজের, উনি সালাম ফিরিয়ে বাম দিকে তাকাতেই উনি দেখেন যে বাম দিকে একটা 16-17 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, খুব পরিপাটি অবস্থা, সুন্দর সেজেগুজে আছে, পরনে খুব সুন্দর করে ওই একটা কমলা রঙের শাড়ি। তো চোখে চোখ পড়তেই মেয়েটা হাসি দিয়ে বলে উঠলো যে কাকিমা আসি, বলে মেয়েটা ঘর থেকে বের হয়ে গেল। তো কে এটা, কোথা থেকে আসলো, কোথায় গেল, খালাম্মা তেমন কিছু বুঝে উঠতে পারলেন না। ওনার নামাজও বাকি ছিল, সো বাকি নামাজটুকু শেষ করে উনি ঘরের বাইরে এসে সবাইকে জিজ্ঞেস করতে থাকলেন যে মেয়েটা কোথায়, এইমাত্র এই ঘর থেকে একটা মেয়ে গেল। কিন্তু কেউ কোনো মেয়েকে যেতে দেখেনি। ইভেন ভাবি ওই গেস্ট রুমের বাইরে ড্রয়িং রুমে ছেলেকে খাওয়াচ্ছিলেন, অনেকক্ষণ ধরেই তিনি ওই রুমে, উনি কাউকে এই ঘর থেকে বের হয়ে যেতে দেখেননি। তো ঘটনাটুকু শুনে উনি মোটামুটি, এবং শাড়ির ঘটনাটা, কমলা শাড়ির ব্যাপারটা বুঝতে পেরে উনি খালাম্মাকে আর কিছু বললেন না, উনি ওয়েট করলেন। রাতে যখন ভাইয়া আসলো বাসায়, উনি ভাইয়াকে পুরো ঘটনাটা বললেন যে মা এমন এমন দেখেছেন। ঘটনাটা শুনেই ভাইয়া ওনার ওই মামাকে ফোন দিলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে, একটা মেয়েকে দেখা গিয়েছে। তো মামা যেটা জানালেন যে উনি যে 3 রাত এখানে ছিলেন, উনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে এই রুমে একটা স্পিরিট আছে, সে এখানে অনেক দিন ধরে আছে এবং কারো থাকা এখানে সে পছন্দ করতেছে না। বাট তারপরেও মামা ওনার মতন কিছু তদবির শুরু করেন এবং যাতে সে এখান থেকে চলে যায়, এবং একটা পর্যায়ে গিয়ে মেয়েটা রাজিও হয়, সে এখান থেকে চলে যাবে। কিন্তু সে একটা আবদার করে যে একটা কমলা রঙের শাড়ি রেখে দিতে হবে। এতটুকুই খালি মামার জানা ছিল। মেয়েটা অল্প বয়সী, 16-17 বছর বয়সী হবে, এবং কে কোথা থেকে আসছে, কিভাবে এখানে আছে, এর বেশি আর কিছু উনি জানতেন না। সো এতটুকু মামা বললেন যে যেহেতু চলে যেতে দেখেছ, সো আশা করি আর সমস্যা হবে না। তো এখন মেয়েটা কে ছিল, কোথা থেকে এসেছিল, এটা জানার প্রচন্ড কৌতূহল ভাইয়ার মধ্যে জেগে উঠল। ভাবিও এ ব্যাপারে কোনো ওনার আইডিয়া ছিল না। তো ভাইয়া ওনার শাশুড়িকে জিজ্ঞেস করলেন পুরো ব্যাপারটাতে, ওরকম না জানিয়ে উনি জিজ্ঞেস করলেন যে এই ফ্ল্যাটে আগে কারা থাকতো, কে কে থাকতো, কোনো দুর্ঘটনা ঘটেছিল কিনা কখনো। তো প্রায় স্মৃতির পাথা ঘেটে খালাম্মা একটা জানালেন যে এটা প্রায় 15-16 বছর আগের ঘটনা। এই ফ্ল্যাটেই ভাড়াটিয়া ছিলেন একটা হিন্দু ফ্যামিলি, ওনারা স্বামী স্ত্রী, ওনাদের 2 ছেলে মেয়ে। ওনাদের একটা মেয়ে ছিল 4-5 বছর বয়সী। তো এই বাড়িতেই থাকাকালীন কোনো একটা অজানা কোনো একটা রোগে ভুগে, খুব অল্প কিছুদিন রোগে ভুগেই মেয়েটা মারা যায়, এই বাড়িতেই মারা যায়। তো মেয়েটা মারা যাবার পরে কিছুদিন পরেই ওই ফ্যামিলি ওই বাসা থেকে চলে যায়। বাসাটা খালি হয়ে যাবার পর খালাম্মা আবার এটা ভাড়া দেওয়ার করেন, আবার নতুন ভাড়াটিয়া আসে। কিন্তু ওই ভাড়াটিয়া থেকে শুরু করে পরবর্তীতে আরো কয়েক দফা
লোক ভাড়া নিয়েছে, কিন্তু কেউই বেশি দিন থাকতো না, চলে যেত। তো লাস্টলি খালাম্মা আর এই ফ্ল্যাটটা বেশি আর তেমন ভাড়াও দেন নাই, ওটা বন্ধই ছিল। এবং ভাইয়ারা আসার পরে এই দুইটা ফ্ল্যাট একসাথে করে রিনোভেট করে ওনারাই থাকা শুরু করেন। সো এরপরে অবশ্য অনেক দিন কেটে গিয়েছে, এমন কিছু আর ঘটেনি, নরমালি চলছে এখন সবকিছু। ওকে, ঘটনায় যাব। আমাদের কাছে আরো একজন লিসনার এই ঘটনাটি পাঠিয়েছেন। তিনি হচ্ছেন অর্ণব চৌধুরী। তিনি তুষারধারা থেকে এসএমএসটি পাঠিয়েছেন। তো আমি তার এসএমএসটি আবিষ্কার করি। তখন মা বলে কি হয়েছিল। আমি মাকে সেদিন কিছু বলিনি, এখনো মা জানে না, তোমরাই প্রথম জানলে। আমি পুরো একদিন অজ্ঞান ছিলাম। পরে ঘরে এসে আমি পুরো ঘর খুঁজে ফেলি, কিন্তু পুরনো কাপড়ে পেঁচানো সেই জিনিসটা আর পাই না। এটা কি স্বপ্ন নাকি অন্য কিছু? আমি পুরা 1 সপ্তাহ মার সাথে ঘুমিয়েছিলাম। আশা করছি আমার এই ঘটনাটি ভালো লাগবে। এই ছিল ঘটনা, এবং পরবর্তী ঘটনায় আমাদের পরবর্তী গেস্টের কাছে। আপনি নামটা বলবেন? থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি মাহমুদুর রহমান রিঙ্কু, কুমিল্লা থেকে বলছেন। তো আপনি কুমিল্লা থেকে এসেছেন? তো আমি সেটাই বলছিলাম যে অনেকে ঢাকায় থেকেও আসতে পারছেন না, কিন্তু আপনি কুমিল্লা থেকে চলেছেন। থ্যাংক ইউ, অনেকটা দূর থেকে আপনাকে আসতে হয়েছে, এন্ড থ্যাঙ্কস যে আপনি ফাইনালি এখানে এসে পৌঁছেছেন। থ্যাংক ইউ। তো এখন যে স্টোরিটা আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে, সেটা আমার মার মুখ থেকে শোনা। আমার বয়স যখন 5 দিন, তখন মানে আমার আম্মু আমাকে নিয়ে শুয়ে আছে। গভীর রাতে অনেক রকমের ঘটনা ঘটে। আর সাধারণত যেসব বাসায় মানে নবজাতক শিশু আসে, তখন সেখানে মাঝে মাঝে মানে শোনা যায় যে অদ্ভুত বা মানে কিছু খারাপ কিছু আসে যা বাচ্চাদের ক্ষতি করতে চায়। তো এমনই এক রাতে আম্মু আমাকে নিয়ে শুয়ে আছে। তো গভীর রাতে হঠাৎ করে আম্মুর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আম্মু যা দেখলেন যে একটা স্ট্রাকচার, যেটার মুখটা দেখতে অনেকটা ছাগলের বাচ্চার মতো, এবং স্ট্রাকচারটা অদ্ভুত একটা স্ট্রাকচার, যেটা চোখগুলো ছিল লাল লাল উজ্জ্বল, এবং সেটা আমার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। আম্মুর সাথে যখন ওই স্ট্রাকচারটার মানে আই কন্টাক্ট হয়েছে, তখন সেটা আম্মুর দিকে অনেক মানে রাগান্বিত বা ক্রোধের আকারে তাকিয়েছিল। তো কিছুক্ষণ পর ওটা আম্মুর দিকে তাকিয়ে থেকে অবস্থায় আস্তে আস্তে করলো কি, আমার মাথার কাছ থেকে আম্মুর মাথার কাছে পিছন হয়ে মশারি থেকে নেমে যায়। ঘটনাটা ঘটার পরদিন সকালবেলা মানে আমার প্রচন্ড জ্বর আসে, এবং জ্বর মানে মারাত্মক জ্বর ছিল। তখন আমার নানু এলাকার যে মসজিদের ইমাম সাহেব, ওনার সাথে কথাটা বলেন, এবং উনি পানি পড়া দেন, এবং অনেক কিছু দোয়া দূর করার পরে আমার জ্বর থামে প্রায় 7 দিন পরে। তো এই ছিল আমার ছোট একটা ঘটনা। ওকে, আপনার নাম বলবেন? আমরা নতুন ঘটনা যাচ্ছি আমাদের নতুন গেস্টের কাছে। নামটা বলবেন, কোথা থেকে এসেছেন প্লিজ একটু বলবেন। হ্যালো লিসনার্স, আমি সাইম ফ্রম শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। জি প্লিজ, থ্যাংক ইউ। ঘটনাটা আমার বাবার মুখে শোনা। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ঘটনাটা আমার বাবার বন্ধুর সাথে ঘটেছে। তো আমার বাবা যখন এসএসসি পরীক্ষা দেয়, তখন তাদের একটা অভ্যেস হয়ে গেছিল যে বন্ধুরা মিলে কার্ড খেলার একটা অভ্যেস হয়ে গেছিল। তো কার্ড খেলতে খেলতে অনেক সময় গভীর রাত হয়ে যেত। তো তারা তো মাত্র পরীক্ষা দিয়েছে, তাদের ফ্রি টাইম ছিল, তারা সবাই মিলে কার্ড খেলতো। তো বাবার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে রফিক। তো তারা যেখানে কার্ড খেলতো সেটা ছিল বাড়ির খুব কাছে, কিন্তু রফিক সাহেবের বাড়ি ছিল বাড়ি থেকে অনেক দূরে। আর আমাদের গ্রামের স্ট্রাকচারটা হচ্ছে মানে পথগুলি হচ্ছে দুপাশে ধানি জমি, মাঝখান দিয়ে পথ, এবং বাড়িগুলি হচ্ছে একটু উঁচা জায়গাতে, ধানি জমি থেকে একটু উপরে। তো রফিক সাহেব একদিন কাঠ খেলে যাচ্ছিল সে রাতে। তো চাঁদনি রাত ছিল, সে পথ ধরে হাঁটছে ধানি জমির মাঝখান দিয়ে, আশেপাশে কেউ ছিল না। তো রাস্তার দুধারে ছিল তাল গাছ ছিল, তবে তাল গাছগুলো খুব বড় ছিল না, খুব উইয়ার্ড ছিল না, ছোট ছোট তাল গাছ ছিল, এবং চাঁদনি রাতে সব স্পষ্ট দেখা যাচ্ছিল। তো তিনি হঠাৎ দেখতে পেল যে তাল গাছের যে সারিটা ছিল সেটার মাঝখানে একটা ছোট্ট শিশু বসে কান্না করতেছে। বাচ্চাটা দেখতে খুবই সুন্দর ছিল এবং মায়াবী ছিল। দেখলে যে কেউ যদি আপনি দেখেন, আপনি ওই বাচ্চাটাকে দেখে আদর করতে চাইবেন, এত সুন্দর ছিল বাচ্চাটা। তো রফিক সাহেব যখন গেলেন, বাচ্চাটা তার দিকে হাত বাড়িয়ে দিলেন যে আমাকে কোলে নাও, এমন একটা ভাব ছিল তার মধ্যে। তো রফিক সাহেবের দেখে খুব মায়া লাগলো, এবং তিনি ভাবলেন যে বাচ্চারা হয়তো খেলতে আসছে, ছোট ভাই বোনকে নিয়ে ছোট ভাইকে নিয়ে আসছে, তাকে এখানে রেখে তারা খেলাধুলা করছে, তারপর তারা বাড়ি চলে গেছে,
কিন্তু বাচ্চাটাকে নিতে মনে নাই। আশেপাশে শিয়াল ডাকতেছিল। তো রফিক সাহেবের খুব মনে মায়া জাগলো যে আমি যদি বাচ্চাটাকে এভাবে ফেলে যাই তো শিয়ালটা বাচ্চাটাকে ক্ষতি করতে পারে, যেহেতু ছোট বাচ্চা, 2-3টা শিয়াল মিলে একটা বাচ্চাকে খেয়ে ফেলতে পারে, এটা নর্মাল ব্যাপার। তো রফিক সাহেব চিন্তা করলো যে বাচ্চাটাকে আশেপাশে যখন বাড়ি দেখা যাচ্ছে, কাছে বাড়ি আছে, তো আমি করি কি বাচ্চাটাকে কোলে নেই, কোলে নিয়ে আমি বাচ্চাটাকে ওই বাড়িতে দিয়ে আসি। তারা দেখতে পারে, তারা হয়তো বাচ্চাটাকে চিনতে পারে, তারা বাচ্চাটাকে বাড়িতে দিয়ে আসতে পারে। তো রফিক সাহেব করলেন কি বাচ্চাটাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর দেখলেন বাচ্চাটা খুব তার কান্না বন্ধ করে দিল এবং বাচ্চাটা রফিক সাহেবের দিকে তাকে হাসতেছিল। বাচ্চাটা খুব সুন্দর এবং তার হাসি দেখে রফিক সাহেবের আরো মায়া হলো। তো তিনি রাস্তাটা সরাসরি যে বাড়ির দিকে গেছে, তিনি সেই বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। তিনি ভাবলেন যে বাচ্চাটাকে আমি নিয়ে যাই এবং সে বাড়িতে দিয়ে আসি, এবং সেই ভেবেই তিনি হাঁটা শুরু করলেন। বাচ্চাটাকে নিয়ে যখন তিনি যাচ্ছেন তখন বুঝতে পারলেন যে বাচ্চার ওজনটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং ধীরে ধীরে অনেক বেড়ে যাচ্ছে। তিনি যতই হাঁটছে বাচ্চার ওজন ততই বাড়ছে। তো এক পর্যায়ে তিনি ভাবলেন যে আমি পিছনে ফিরে তাকাবো, কিন্তু সাহস হলো না, কারণ রাতে উনি একা ছিল, রাস্তায় আর কেউ ছিল না, তাই তার পিছনে ফিরে তাকানোর মতো সাহস হলো না। তিনি ভাবলেন যে আমি বাড়িটা একদম কাছে গিয়ে পিছনে ফিরে তাকাবো যে আসলে কি হয়েছে, যে বাচ্চার ওজনটা এত বাড়ছে কেন, মনে হচ্ছে পিছন থেকে কেউ টানতেছে বাচ্চার পাটা ধরে। তো যখন তিনি বাড়ির একদম কাছে চলে আসলেন, তিনি এবার সিদ্ধান্ত নিলেন যে আমি পিছনে ফিরে তাকাবো। যখন তিনি পিছনে ফিরে তাকালেন, তিনি দেখতে পেলেন যে আমরা তো সাধারণত বাচ্চাদেরকে কোমরে যখন কোলে নিই, একটা পা থাকে সামনে আর একটা পা থাকে পেছনে। তো যখন তিনি পিছনে ফিরে তাকালেন, দেখলেন যে বাচ্চাটাকে যেখান থেকে কোলে নিয়েছেন বাচ্চার পেছনের পাটা ঠিক সেখানেই লেগে আছে। বাচ্চার পাটা ওখান থেকে তার কোল পর্যন্ত এসেছে, এত বড় হয়ে গেছে পাটা। তো তিনি বাচ্চার দিকে তাকালেন, দেখলেন বাচ্চার যে চেহারাটা ছিল খুব মায়াবী চেহারা ছিল, কিন্তু এখন বাচ্চার চোখের মণিটা নেই। বাচ্চাটা আগের মতো হাসতেছে, বাচ্চার চোখটা সম্পূর্ণ সাদা। এটা একটু আগে যে বাচ্চার চেহারাটা খুব মায়াবী ছিল, এখন খুব উইয়ার্ড হয়ে গেছে, যে কেউ দেখলেই ভয় পাবে। তো রফিক সাহেব এখন আর কিছু চিন্তা করতে পারলেন না, সেই বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিলেন। তো ছুঁড়ে ফেলে দিয়ে বাচ্চাটা কোথায় গেল সেটা না দেখে তিনি বাড়িতে ছুটলেন এবং সেই বাড়ির উপরে গিয়ে বললেন, চিৎকার করলেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবং তারপর তিনি সেন্সলেস হয়ে পড়লেন। তখন তার চিৎকার চেঁচামেচি শুনে বাড়িতে যারা ছিল তারা দৌড়ে আসলো, হাতে লাঠি হারিকেন নিয়ে চলে আসলো এবং তারা দেখলো যে উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তারপর তার মাথায় পানি ঢালা হলো। তাকে তার সেন্স যখন ফিরে আসে, তিনি সবাইকে বলল যে আমি খুব উইয়ার্ড একটা জিনিস দেখছি, এবং সবাই তখন লাঠি আর হারিকেন নিয়ে বাইরে চলে আসে, কিন্তু সেখানে আর কিছুই পায় না, কোনো বাচ্চার কোনো চিহ্ন হয় নাই। আর এই এলাকায় এমন কেউ নাই যে ছোট বাচ্চাকে ফেলে আসবে, এটা কোনো স্বাভাবিক ঘটনা না। কেউ তার বাচ্চাকে এতটা না যে সবাই তার বাচ্চাকে কেউ কারো বাচ্চা ফেলে আসবে এবং এলাকায় কোনো জানাজানি হবে না। তো তিনি তখন খুব ভয় পেয়ে গেলেন এবং সবাইকে বললেন যে আমি এখন বাড়িতে যেতে পারবো না, আমার খুব ভয় লাগছে, আপনারা যদি আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। তো কয়েকজন লাঠি আর হারিকেন নিয়ে তাকে তার বাড়িতে দিয়ে আসে। তো রফিক সাহেবের সেদিন রাতে খুব জ্বর হয়, ভয়ঙ্কর রকমের জ্বর হয় এবং তার সাথে ডায়রিয়া হয়, এবং 3 দিনের মধ্যেই তিনি মারা যান। এবং রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। সালাম রাসেল ভাই। ভাইয়া, আমার নাম প্রতীক। I'm a student of South Regional East College in Ireland in the sector of Hotel Management and Tourism. যেহেতু আমার পড়াশোনাটাই হচ্ছে আসলে হোটেলে, সেহেতু আমাকে ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াতে হয় ফর গেইন সাম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তো ঠিক সেরকমই একটা এক্সপিরিয়েন্স থেকে খুবই রিসেন্টলি একান্তই আমার সাথে ঘটে যাওয়া খুব বিদঘুটে একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। It was 26th of December and it was a Boxing Day in Ireland. আর্মা আয়ারল্যান্ডের একটি খুবই ছোট্ট একটি শহর, গ্রাম বলাও চলে। আমি সহ আমার কলেজ থেকে 7-8 জন ফ্রেন্ড, সবাই আইরিশ ছিল, আমরা আর্মাতে ঘুরতে যাই। একটা স্টেজে আমাদের অনেক ক্ষুধা লেগে যায়, তো ওটা ছিল লাঞ্চ টাইম। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য প্রবেশ করি। কত দ্যাট ওয়াজ বক্সিং ডে। পুরো রেস্টুরেন্টের মানুষজন এত বেশি ভরা ছিল যে প্রতিটা টেবিলে ছিল কানে ভরা কাস্টমার। খুব লাকিলি আমরা একটা টেবিল পেয়ে যাই 10 জনের, এবং আমাদের টেবিলের মধ্যে 2টো ব্ল্যাঙ্ক চেয়ার ছিল। উই ওয়ার 8 পারসন আর টেবিলটা ছিল 10 জনের। আমরা যখন সবাই লাঞ্চ নিয়ে ব্যস্ত ছিলাম, উইথিন 15 to 20 মিনিট লেটার এই স্ট্রেঞ্জার কেম দেয়ার। লোকটি ছিল জন্মসূত্রে আইরিশ এবং লোকটির নাম ছিল রবার্ট। বলে নিচ্ছি, লোকটি দেখতে ভীষণ বিদঘুটে ছিল, মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি আর গা থেকে বেরিয়েছিল বেশ দুর্গন্ধ, যদিও লোকটি ছিল যথেষ্ট পলাইট। লোকটি আমাদের কাছে এসে জাস্ট পারমিশন চাই যে ক্যান আই সিট হিয়ার। আমরা পারমিশন দিয়ে দিয়েছেন, প্রবলেম নেই, তো চেয়ার খালি পড়ে আছে, বসুক। ইয়েস ইউ ক্যান। লোকটি বসার কিছুক্ষণ পরই
10 থেকে 12 মিনিট পর একটা মহিলা আসলো। মহিলাটা আইরিশ ছিল এবং মহিলাটা ছিল তারই গার্লফ্রেন্ড। তাদেরকে বেশ হ্যাপি দেখাচ্ছিল এবং হ্যাপি দেখাবারই কারণ ছিল কজ অফ দে আর গেটিং ম্যারিড। জানুয়ারি মাসের 15 তারিখ 2012 তাদের বিয়ের ডেট ছিল। এবং ঘটনাচক্রে যখন তারা আমাদেরকে ইনভাইট করতেছিল যে ইউ অল মোস্ট ওয়েলকাম ইন আ ওয়েডিং, তখন জানা যায় যে সেই লোকটি যেখানে তাদের বিয়েটা অনুষ্ঠিত হবে সেটা আর কোথাও না, সেটা আমি যে হোটেলে জব করি সেখানেই। এটা 5 স্টার হোটেল। হোটেলের নাম আমি দিব না এবং হোটেলটা ছিল আয়ারল্যান্ডের ক্যাপিটাল বেলফাস্টে, ঠিক মাঝখানে। তার মাঝখানে বলিনি আসলে ভাই আমাদের জবটাই মূলত হচ্ছে এনি কাইন্ড অফ স্মল মিডিয়াম বিগ আর বিগার কাইন্ড অফ পার্টি হ্যান্ডেল করা। সেটা হতে পারে কারো বার্থডে পার্টি, সেটা হতে পারে কারো ম্যারেজ, কিংবা সেটা হতে পারে এনি কাইন্ড অফ বিগ রিসেপশন। তো আনফর্চুনেটলি, আমি এটাকে আনফর্চুনেটলি বলবো কজ এটা ফরচুনেট ছিল না। আমার খুব কাছের একটা ফ্রেন্ড করুণ এবং খুবই কাছের এক ছোট ভাই শ্যামল, তাদের সাথে ওই দিন আমার ডিউটি ছিল এবং আমি ছিলাম ইনচার্জে। 5 স্টার বলে কথা, বেশ জাঁকজমক ভাবে তাদের বিয়েটা পুরোটা অনুষ্ঠিত হলো, কমপ্লিট করলাম আমরা সবাই। তো রবার্ট এত বেশি হ্যাপি হয়ে গিয়েছিল আমাদের সার্ভিসে যে সচরাচর যেটা করে মানুষ বিয়ের শেষে টিপস দেয় আমাদেরকে। তো রবার্ট আমাদেরকে 101 পাউন্ড 20 পেনি, আমি আবার রিপিট করতেছি, 101 পাউন্ড 20 পেনি, পয়সাটা এখানে পেনি বলে, আমাদেরকে টিপস হিসাবে আমার হাতে ছোট্ট একটি খামের মধ্যে দিয়ে দেয় যে তুমি তোমার গ্রুপদের সাথে শেয়ার করে নিও। ওকে, তারা আমাদের সার্ভিসে এত বেশি হ্যাপি ছিল যে they decided that they will stay 4 and 5 days more in that hotel. ঠিক 4 দিন পর, বিয়ের ঠিক 4 দিন পর ঘটনা মোড় খাবে। এখন অ্যাজ ইউজুয়াল নর্মাল আমি ঘর থেকে বের হই আমার জবের জন্য এবং the time was 7 AM in the morning. হোটেলের বাইরে যেতেই দেখি, হোটেলের সামনে আসতে দেখি যে অনেক পুলিশের গাড়ি, এত পুলিশের গাড়ি, এত ক্রপ একসাথে ফার্স্ট দেখলাম। তাও অ্যাব্রোডে কি সমস্যা, কি প্রবলেম? তো যেহেতু আমার জব ছিল আমাকে ঢুকতে হবে। হোটেলে ঢোকার সাথে সাথে আমাকে অফিসার আটকে ফেলে এবং আমার আইডেন্টিফিকেশন তারা দেখতে চায়। ঠিক ঘাড় ঘুরিয়ে পাশের টেবিলে দেখেছে করুণ এবং শ্যামলকে দুটো অফিসার আটকে রেখেছে এবং অনেক কাইন্ড অফ কোশ্চেন তাদের কাছে করা হচ্ছিল। মোটামুটি একটা অফিসার আসলো, আমার আইডি কার্ড আমি শো করলাম তাকে। সেটা কাজ করলো যে এখানে আমার ডিউটি কি, এখানে আমি কি করি, ব্লা ব্লা ব্লা। আমি আন্স করলাম যে আমার কাজ এটা এটা এটা, আমি এটা করে থাকি, আমি এটা ইনচার্জে থাকি। আমি তাকে কোশ্চেন করলাম যে হোয়াটস রং। টার্ন ওভার করে আমাকে একটা আনসার দিল যে ইটস এ মার্ডার কেস। শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল, কজ অফ একটা বাজে একটা এক্সপিরিয়েন্স ঘটবে আমাদের সাথে। তাও আমরা সবাই এটার সাথে ইনডিরেক্টলি ইনভলভ ছিলাম। এবং মার্ডারটি আর কারোই না, সেই রবার্টের নীল ম্যারিজ যে ওয়াইফ ছিল, তারা লাভ ম্যারিজ করেছিল। কি বা কারা জন্য তাকে গলা কেটে, মানে জাস্ট মাথাটা পুরো বডি থেকে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে কেটে তাকে মার্ডার করে। এবং একটা স্টেজে তারপরে আমার রবার্ট নিজেও আমাদের সেকেন্ড ফ্লোর একটা হিউজ একটা বার ছিল, সেই বারের সামনে একটা লিফটের কোনায় সে নিজেকে নিজে গান দিয়ে শুট করে মেরে ফেলে এবং একটা সিসি ক্যামেরায় স্পষ্ট ভিডিও ফুটেজ উঠে। ঠিক 2 দিন পর নানান তর্ক বিতর্ক কোশ্চেনের পর আমি নিজেকে ইনোসেন্ট প্রুভ করতে সক্ষম হই এবং আমি এত বেশি ভয় পেয়ে যাই যে আমি জবটা তৎক্ষণিক ছেড়ে দিই। আমি জবটি ছাড়ার ঠিক 7 দিন পর 1 উইক লেটার করুণ এবং শ্যামল তারাও জবটি ছেড়ে দেয়। তারপর আলহামদুলিল্লাহ বেশ ভালো দিন কাটাচ্ছিলাম। আমি স্কটল্যান্ড, লন্ডন, ওয়েলস, বার্লিন, মেক্সিকো, প্যারিস, স্পেন সব জায়গাতে আমরা অনেক রকম পার্টি আমরা হ্যান্ডেল করি এবং আমরা 3 জন একই স্কোয়াডের মেম্বার ছিলাম, এখন আছি। আমরা সবসময় একসাথে থাকি। ঘটনার এই প্রান্তে লাস্ট পার্টে আমি এখন আপনাকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হয়তো আমার খুব কাছের কিছু ফ্রেন্ডদের মতো আপনি বা আপনারা বিশ্বাস করবেন না, ট্রাস্ট করবেন না, বাট ইটস টেল ট্রু। গতকাল একান্ত এটা আমার সাথে ঘটে গেছে এবং করুণ এবং শ্যামলও সেখানে ছিল। ইট ওয়াজ 17 আগস্ট 2012, 17 আগস্ট 2012। কলেজ থেকে আমি সহ আরো 11 জন একটা মেম্বার, 12 জনের একটা স্কোয়াড রেডি করে এবং আমাদেরকে ইতালির মল ফালকুন নামক একটা ছোট্ট একটি সিটিতে আমাদেরকে একটি 3 স্টার হোটেলে ফর 1 মান্থ আমাদের জবটাকে সেখানে সাসপেন্ড করা হয়, ট্রান্সফার করা হয় সেখানে, এবং সেটা ইনচার্জ আমি ছিলাম। তো সচরাচর আমি থাকি ইনচার্জে, তো এটা নতুন কি, আমি আমার টিম নিয়ে স্কোয়াড নিয়ে আমি মল ফালকুনের সেই হোটেলে চলে যাই। যাওয়ার ঠিক সেকেন্ড ডেতে আমি জানতে পারি যে এখানে নেক্সট স্যাটারডে এখানে একটা হিউজ পার্টি হবে এবং পার্টিটা একটা বিয়ের পার্টি। তো অর্ডার পাওয়ার সাথে সাথে আমি আমার গ্রুপ মেম্বারদের সবাইকে জানিয়ে দিই যে এখানে একটা পার্টি হবে, সো উই হ্যাভ টু গিভ 100%, আমাদের সুনাম যেন কিছুতে ক্ষুণ্ণ না হয়। আমরা আমাদের প্রিপারেশন অ্যারেঞ্জমেন্ট সবকিছু শেষ করে ফেলি ঠিক স্যাটারডে অনেক আগেই।
দিনটি ছিল শনিবার, তারিখ কি মনে নেই। বিয়েটা হবে রাত 9টায়। রাত 9টা বাজার অনেক আগে আমাদের সব প্রিপারেশন শেষ। ঘড়ি কাটায় 9টা বাজবে, কিভাবে বেজে গেছে। হঠাৎ আমরা সবাই নোটিস করি, হঠাৎ কিছুক্ষণ আগে বাইরে কোনো বাতাস ছিল না, হঠাৎ এত জোরে একটা বাতাস বইলো বাইরে যে মনে হচ্ছিল যে গাছের ডালপালাগুলো যেন ভেঙে মানে চুরমার হয়ে যাচ্ছে, এত জোরে একটা বাতাস। বাতাসটা একদিক থেকে স্টার্ট হলো, তার ঠিক 5 to 6 সেকেন্ডের মধ্যে ইলেকট্রিসিটি ফল করলো। আই রিপিট, ইলেকট্রিসিটি ফল করলো। অ্যাব্রোডে এতগুলি দেশ ঘুরে বেরিয়েছে, এত পার্টি হ্যান্ডেল করেছে, ফার্স্ট টাইম মানে ইলেকট্রিসিটি ফল, তাও ইন ইউরোপ। সো এটা আমার কোনো কিছু ভেবে বা বুঝে উঠবার আগেই উইদিন 1 মিনিট আলো ব্যাক করলো। তো আলো আসার সাথে সাথেই যে জিনিসটা আমরা সবাই নোটিস করলাম যে কিছুক্ষণ আগেও যে বাইরে যেই মানে এত জোরে বাতাস বইতেছিল, সেই বাতাসটা একটু নেই, কাছে যেন একটা পাতা আর নড়ছে না। ওকে ব্রাইডের গ্রুম এসে পড়েছে, যদি ইনচার্জ আমি ছিলাম, আমি সামনে যাই সবার আগে তাদেরকে হ্যালো জানাতে। এখন আমি যেই মানে যে লাইনটা আপনাকে বলতেছি, এটা একদমই সত্যি আমার মতো। কত সেখানে আমি দাঁড়ানো ছিলাম, আমি নিজে। বরের সেই আসনে কেউ ছিল না, ছিল রবার্ট, সে বিদঘট আইরিশ লোকটি যার মার্ডার সে নিজে করেছিল, এবং কোনের জায়গায় ছিল তারই এক্স গার্লফ্রেন্ড প্লাস ওয়াইফ, যার গলা কেটে কিবা কারা মার্ডার করেছিল। ঠিক আগের মধ্যেই তার বাম হাতটা আমার দিকে এগিয়ে দেয়, জাস্ট হ্যালো বলো হ্যান্ডশেক করার জন্য। কত হি ওয়াজ লেফট হ্যান্ডেড। আমার জাস্ট মানে তাকিয়ে পড়ে ঠান্ডা যে আমার কি দেখতেছিলাম না, মানে কি হচ্ছে আর কিছু মানে কিছুই বুঝতে পারতেছিলাম না যে মানে কি হচ্ছে আমাদের সাথে। এটা শরীরে সমস্ত শক্তি দিয়ে যেন মানে আমি যে হ্যালোটা রিটার্ন করবো সেই শক্তিটা পাচ্ছিলাম না, যে আমি হ্যালো বলবো তাদেরকে। পিছন দিক থেকে শ্যামল আমার ছোট ভাই আমার কাঁধে যখন হাত দেয়, তখন আমি সাহস কিছুটা পাই এবং আমি হ্যালোটা বলি তাদেরকে। বাট আমার হ্যালোটা মুখের মধ্যে আটকে যাচ্ছিল, দুই ঠোঁটের মধ্যে। কিছুতেই নিজেকে বোঝাতে পারছিলাম না যে আমরা একজন আরেকজনকে যে তারা ডেড, তারা মৃত, তারা নেই আমাদের সামনে। কি হচ্ছে এটা, কিভাবে হবে পসিবল, এটা কিভাবে সম্ভব? তো যাই হোক, রেসপন্সিবিলিটি কাঁধে ছিল, সুতরাং আমাদেরকে পার্টিটা এনি হাউ শেষ করতে হবে। তো পুরোটা পার্টি আমরা উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন আমরা এটা ফিনিশ করি। যদি মনে ভয় ছিল, বাট আমরা ফিনিশ করি খুব সুন্দর মতো, ভালোভাবে। হয়তো আমরা সবাই ভুল দেখেছিলাম, একই নামে দুই ব্যক্তি ছিল, দেখতে একই রকম ছিল, সবকিছু ভুল ছিল ধরে নিলাম। বাট অবাক আমাদের তিনজনকে তখনই করে যখন রবার্ট আমাদেরকে খুশি হয়ে আফটার দ্য ওয়েডিং আমাদেরকে টিপস দেয়, সেম ওয়েতে সেম ভাবে একটা খামের মধ্যে, এবং যে কোয়ান্টিটিটা ছিল 101 পাউন্ড 20 পেনি। আই রিপিট, 101 পাউন্ড 20 পেনি। আগেই বলে নিচ্ছি, ইউকে ব্যতীত ইউরোপের মধ্যে অন্য কোথাও পাউন্ড চলে না, আর ইতালিতে ইউরো চলে। ইতালি মলফালকোন নামক একটি গ্রাম, সেখানে তো পাউন্ড চলার প্রশ্নই আসে না। এবং পাউন্ডের পিছনে মানে নোটগুলোর পিছনে সব থেকে আমাদের যেটা শক করে এবং আমার মানে যেটা দেখে যে 100% যে না এটা রবার্টই, সেটা ছিল একটা ছোট্ট একটা চিটকুটের মধ্যে, এবং চিটকুটটা ছিল 1 আঙ্গুলের মতো লম্বা। চিটকুটের মধ্যে মোটা মানে বোল্ড আকৃতিতে ব্ল্যাক কালিতে লেখা ছিল, চিটকুটের গায়ে লেখা ছিল যে থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন লেখাটা দেখা মানে সাথে সাথে আমার হাত থেকে খামটা পড়ে যায় উইথ মানি। আমরা কেউ সেই খামটা ধরার সাহস পাই না, এবং টাকাটা সেখানেই পড়েছিল, আমার কেউ টাকাটা উঠাইনি। তো তারপর আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই পার্টি ফিনিশ করে আমার সাথে সাথে আমাদের মানে রুমে ফিরে যাই। আমরা তিনজন ওই রাতে একই রুমে ছিলাম। কিসের ঘুম কিসের খাওয়া, মানে কিভাবে রাতটা আমরা ফিনিশ করবো সেই মানে টেনশনে ছিল আমাদের। কেউ কারোর সাথে কোনো কথা বলি নেই। রাতটা পার হওয়ার সাথে সাথে পরের দিন সকালে আমি আমার রেসপন্সিবিলিটিটা আমার এক ছোট ভাই, কোয়ার্টারের ছোট ভাই, তার নাম তরুণ, তার কাঁধে সঁপে দিয়ে একটু ব্যাক ইন আয়ারল্যান্ড, আমাকে আয়ারল্যান্ডে ব্যাক করতে হবে এই কথা বলে আমি শ্যামল আর করুন আমরা তিনজন আয়ারল্যান্ডে ব্যাক করি। ঘটনা এখানে শেষ হয়ে যেতে পারত, বাট আর একটু বাকি আছে। ঠিক 4 দিনের মাথায়, ঠিক বিয়ে 4 দিনের মাথায় ইতালি মলফালকোন থেকে তরুণ আমাদেরকে ফোন দেয়, এবং তার কাছ থেকে জানা যায় যে সেম ভাবে কে বা কারা সেই রবার্টের
নিউলি মেরিড ওয়াইফকে গলা কেটে মেরে ফেলেছে এবং রবার্ট নিজেকে নিজে শুট করে নিজের কান দিয়ে মানে সুইসাইড করেছে এবং তার লাশ হোটেলের বাইরে ঠিক গেটের সামনে পাওয়া গিয়েছিল এবং সেটা স্পষ্ট, সেটা ভিডিও ফুটেজে ধরা পড়েছিল। আমাদের সাথে এটা কি হয়ে গেল, এটা কিভাবে সম্ভব বা এটা কিভাবে কি হইল কিছুই জানি না, জানতে চাই না, বাট ইটস ট্রু দ্যাট এটা আমারই সাথে ঘটে গেছে। তারপর আমার আসে আমলে অনেক জ্বর আসে, করুণের কথা আটকানো লাগে, সবার সাথে কথা বলতে গেলে সে কথা যেন তার মুক্তি মানে বের হতো না ভয়ে। আমরা 1 মাসের জন্য ছুটি নেই, যেহেতু আমাদের জব, সো উই হ্যাভ টু কন্টিনিউ আওয়ার জব। ইন ফিউচার রবার্ট বা তার ওয়াইফকে যদি ইন ফিউচার আমরা অন্য কোনো বিয়ের পার্টিতে আমরা পাইতেন, অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ভাইয়া, এইটা ছিল মূলত আমার ঘটনা। এই জানিয়ে আমি আয়ারল্যান্ড থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম। মুহূর্তে পড়ে ফেলতে চাই এবং আমাদেরই একজন লিসেনার তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পড়ছি ঘটনাটি। হ্যালো রাসেল ভাই, আমি বোরহান উদ্দিন, লিবিয়ায় থাকি। লিবিয়ায় যখন যুদ্ধ শুরু হয়েছিল আমি তখন আমার আম্মু এবং বোনকে নিয়ে দেশে চলে যাই এবং আমি প্রায় 1 বছর দেশে থাকার পরে লিবিয়ায় ব্যাক করি। এই ঘটনাটা আমি দেশে যেই বাসায় উঠছিলাম সেই বাসার ঘটনা। আমি যেহেতু আসতে পারবো না লিবিয়া থেকে এই মুহূর্তে, তাই আমি আশা করব আমার ঘটনাটি পড়ে শোনাবেন। আমি তাহলে ঘটনায় আসি। আমি মখ বাজারে একটি বাসায় উঠি। তো ওঠার কিছুদিন পর আমার রুমে বিভিন্ন কিছু ঘটে। যেমন আমাদের বাসায় মাঝে মাঝে কোনো তাক বা টিভির ওপরে রাখা জিনিস ছিটকে পড়ে যেত, যদিও ওই সময় কোনো দরজা জানালা খোলা ছিল না যে হাওয়ায় তা পড়ে যাবে। যাই হোক, আমি প্রায়ই সকালে ঘুম থেকে উঠে দেখতাম যে আমার রুমে রাখা কম্পিউটারের বিভিন্ন অংশ পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি তখন থেকেই একটু অন্যরকম অনুভব করতে থাকি। এই ঘটনা প্রায়ই ঘটতে লাগলো। আমি বাইরে থেকে বাসায় এসে দেখতাম এবং বলে রাখি এই ঘটনাগুলো তখনই ঘটতো যখন বাসায় কেউ থাকতো না বা কেউ একা থাকতো। এরপর শুরু হলো এই জিনিসটার বিভিন্ন ঘটনা। যেমন আমাদের রুমে যে বাথরুমটা ছিল ওটা থেকে একটা কড়া গন্ধ আসতো। আমি আম্মুকে জানাই। আজব ব্যাপার হলো সারাদিন কোনো গন্ধ হয় না, এটা শুরু হয় রাত 12টার পর থেকে। তাই আমার নানা নানিকে জানাই, ওনারা পরে গন্ধটা পেয়ে জানান এটা মৃত মানুষের শরীরে মাখা হয় লোবান, তার গন্ধ সম্ভবত কর্পূর। আমি বেশ আঁতকে উঠি। যাই হোক, এরপর উপদ্রব বেড়ে যায়। আমি সকালে উঠে শরীরে ব্যথা অনুভব করায় জামা খুলে দেখি আমার পিঠে লাঠি দিয়ে মারার দাগ। এরপর এই ঘটনা বেড়ে যাওয়ায় আমার বাড়িওয়ালাকে চাপাচাপি করায় উনি স্বীকার করেন যে ওই ফ্ল্যাটে যারা থাকতো তাদের কাজের মেয়েটি ওই রুমে, আমাদের রুমে বাথরুমে আত্মহত্যা করেছিল এবং এরপর থেকে এই ঘটনা শুরু হয়েছিল, যার ফলে ওই ফ্ল্যাটে 2 থেকে 3 মাসের বেশি কোনো ভাড়াটিয়া থাকতে পারে না এবং আমরাও বাড়িটি ছেড়ে দিয়েছিলাম। এবং তিনি বলেছেন যে ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনার ঘটনাটি ভালো লেগেছে বলেই পড়ে শোনালাম এবং আপনি লিবিয়া থেকে এত কষ্ট করে এত দূরে ইমেল পাঠিয়েছেন বলে আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব ঘটনায় আমাদের প্রথম যে গেস্ট ছিলেন তার কাছে এবং তিনি তার পরবর্তী ঘটনা নিয়ে আসছেন আপনাদের সামনে। আরো একবার আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন প্লিজ আরো একবার জানিয়ে দেবেন আমাদের লিসনারদেরকে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি নাইন আবার বলছি, আমি মালিবাগ থেকে এসেছি। আমার এই ঘটনাটা রাসেল ভাই এটা সিলেটের প্রেক্ষাপটে। আচ্ছা। তো ঘটনাটা আমি শুনেছি আমার এক মামার কাছে, ওনার এক বন্ধুর সাথে ঘটা ঘটনা। ওকে। সিলেট থেকে সুনামগঞ্জ যেতে যে হাইওয়েটা পড়ে, বেশ মোটামুটি ব্যস্ত একটা হাইওয়ে, প্রচুর ট্রাক বাস চলাচল করে। সেই হাইওয়ের উপরই একটি বাজার, বেশ বড় বাজার। এই বাজারে ওই মামার একটা দোকান ছিল, মুদি দোকান। বাজারটার অবস্থান ছিল সড়কের একটা পাশে, আর একটা পাশে ছিল, সড়কের ওপাশে ছিল ধান ক্ষেত এবং এরপরে লোকালয়। আচ্ছা। তো রাত হয়ে গেলে মোটামুটি বাজারটা নীরব হয়ে আসতো, খুব একটা বেশি ব্যস্ততা থাকতো না। খালি মাঝ বরাবর কিছু হোটেল থাকাতে ওই দিকটা একটু ব্যস্ত থাকতো। আর মামার দোকানটা ছিল বাজারের শেষের অংশের দিকে, তো সেই দিকে দোকানপাট সবই প্রায় বন্ধ হয়ে যেত এবং খুব নিরিবিলি হয়ে যেত। তথাপি মামা একটু রাত পর্যন্ত দোকান খোলা রাখতেন, প্রায় 12:30 পর্যন্ত। এতে করে কিছু বিক্রি বাট্টা ওনার একটু বেশি হতোই। তো একদিনের ঘটনা, দুপুর বিকাল থেকেই মামা একটু অস্বস্তি বোধ করতে থাকেন, ওনার একটু শরীর খারাপ লাগতে থাকে।
জর্জর বোধ করতে থাকেন, উনি বাড়ি চলে যান, দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি চলে যান ওই সন্ধ্যার আগেই। তো রাতে মামার প্রচন্ড জ্বর আসে এবং জ্বরে ভুগে উনি প্রায় 7-8 দিন উনি দোকানে যেতে পারেননি, দোকান খুলতে পারেননি, উনি বাড়িতেই ছিলেন। তো সুস্থ হয়ে উনি আবার দোকান শুরু করেন। তেমনই একটা দিনের কথা, রাত প্রায় তখন 12:15, দোকানে আর কেউ ছিল না, মামা একা দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় উনি লক্ষ্য করলেন দোকানের বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে। সে কখন এসছে মামা এটা খেয়াল করেননি, চুপচাপ দাঁড়িয়ে আছে। বর্ণনা দিলে লোকটার মাঝারি হাইটের, গালটা ভাঙা, গালে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, চুল উস্কো খুস্কো, মানে বেশ একটু ইয়ে, এবং চেহারার মধ্যে একটা একটু মলিন একটা ইয়ে ভাব। তো এমনি দাঁড়িয়ে আছে নিরীহ ইয়েতেই। মামা জিজ্ঞেস করলেন, কি লাগবে আপনার? উনি জানালেন ওনার চিনি লাগবে। তো ওই দিন মামার দোকানে চিনি ছিল না। মামা জানালেন যে আমার দোকানে তো ভাই আজকে চিনি নাই। তো বলার সাথে সাথেই লোকটা উধাও হয়ে গেল। জাস্ট মামা বললেন সাথে সাথেই চোখের পলকে উধাও হয়ে গেল। মামা একটু অবাক হলেন যে এত দ্রুত কোথা থেকে আসলো, আবার এত দ্রুত কোথায় চলে গেল লোকটা। বাট খুব একটা বেশি আমল দিলেন না। যা হোক, 2 দিন পর রাতের আবার আনুমানিক সে একই সময়ের দিকে আবার ওই লোকের আগমন দোকানে, এবং ওই দিনও মামা একা। এবার লোকটা ধনিয়া গুঁড়া চাইল আমার কাছে। মজার ব্যাপার হচ্ছে গিয়ে ওই দিন ধনিয়া গুঁড়া ছিল না মামার দোকানে, এবং নাই, যিনি যে ধনিয়া গুঁড়া চেয়েছেন সেটা নাই জানানোর সাথে সাথে আবার একই ফলাফল, লোকটা আবার উধাও হয়ে গেল চোখের পলকে। পরপর 2 দিন একই ঘটনা ঘটায়। মামা একটু অবাক হলেন এবার ব্যাপারটা নিয়ে, যে এটা তো অস্বাভাবিক লাগলো ওনার কাছে। উনি অপেক্ষা করতে থাকলেন যে আর আবার আসে কিনা, দেখি লোকটা কোথা থেকে আসে, কোথায় যায়, একটু ফলো করবেন ব্যাপারটা। তো ওনার অপেক্ষা প্রায় এরকম 2 দিন না, প্রায় 2 সপ্তাহ গড়িয়ে গেল, ওই লোকটার দেখা নেই। তো সপ্তাহ 2 পরের ঘটনা আবার, ওই দিন মামা এরকম আছেন দোকানে, রাত্রের ওরকম টাইমের দিকেই আবার ওই লোকটার আগমন। তো এবার মামা তাকে বলল যে, এবার সে নিজেই জানতে চাইলো যে সরিষার তেল আছে কিনা। তো খুব কমন একটা পণ্য হওয়া সত্ত্বেও ওদিনই শেষ হয়ে গিয়েছিল মামার দোকানে তেলটা, তো পরদিনই আবার নিয়ে যাওয়ার কথা। তো মামা তাকে জানালো যে না, তার কাছে সরিষার তেল নাই। এটা বলেই উনিও দোকান থেকে বের হয়ে আসলেন যে দেখি লোকটা কোথায় যায়। এসে উনি কাউকে পেলেন না। আর ওনার জাস্ট দোকান থেকে বের হয়ে আসারই একটু দেরি হয়েছে, দ্যাটস ইট। বাট বের হয়ে এসে দেখতেছেন যে কেউ নাই, ডানে নাই, বামে নাই, সামনে নাই। এত দ্রুত একটা লোক কোথায় চলে যাবে, এটা খুব অবাক করা ব্যাপার। এবার মামা জিনিসটা নিয়ে একটু খুব সিরিয়াসলি চিন্তা করলেন যে পরপর 3 দিন একই ঘটনা, এই একই লোক আসতেছে, এমন একটা জিনিস চাচ্ছে যেটা অ্যাকচুয়ালি মানে ওই দিন ওনার দোকানে নাই, এমন একটা জিনিস চাচ্ছে। তো মামা জিনিসটা এবার খুব সিরিয়াসলি নিলেন, এবং উনি চিন্তা করেন যে এরপরে ব্যাপারটা উনি খুব মানে রিগোরাসলি উনি ফলো করবেন যে আর ঘটে কিনা এই জিনিসটা, এবং উনি খেয়ালও রাখতেন যে ওনার দোকানে কোন জিনিসটা কবে শেষ হয়ে যাচ্ছে, আবার এই ঘটনা ঘটে কিনা। কিন্তু এবার মনে হয় অপেক্ষার ইয়েটা একটু বেশি হলো, প্রায় 1 মাস পরে স্বাভাবিক একটু ওনার ইয়েটাও একটু কমে গিয়েছিল, উনি অতটা একটু বেখেয়াল হয়ে গিয়েছিলেন এটার ব্যাপারে। রাত্রে তখন প্রায় 12:30 বাজে, উনি দোকানের হিসাব মিলাচ্ছেন। তো ওই দিন ওনার মনে ছিল না, ওনার খেয়াল ছিল না, গোলাপ জল ছিল না ওই দিন ওনার দোকানে। তো হিসাবের মধ্যেই উনি একটু হিসাবে মগ্নই আছেন। এমন সময় উনি আওয়াজ পেলেন দোকানের বাইরে একজনের কারো পায়ের আওয়াজ, যে এসে দাঁড়িয়েছে কেউ। ওনার একটু স্নায়ুগুলো একটু শক্ত হয়ে আসলো, উনি শুনলেন যে ওই একই কণ্ঠস্বর থেকে জিজ্ঞেস করলো যে ভাই গোলাপ জল আছে? এবার উনি ওনার শরীরে যতটুকু শক্তি এবং সাহস সঞ্চয় করা সম্ভব এটা ইয়ে করে উনি সামনে তাকালেন, দেখলেন ওই লোক, এবং উনি নাই বলে সাথে সাথেই উনি দোকান থেকে দৌড়ে বের হয়ে আসলেন লোকটার দিকে চোখ রেখেই। এবং যেটা উনি দেখলেন এটা অবিশ্বাস্য একটা ব্যাপার, যে মামা উনি যতটুকু দ্রুত বের হয়ে আসছেন বা দৌড়ে আসছেন তার থেকেও 2 গুণ 3 গুণ গতিতে লোকটা
রাস্তার এপার থেকে ওপারে একরকম ভেসে রাস্তা পার হয়ে ওপারে চলে গেল। এত দ্রুত একটা মানুষ মানে হেঁটে বা দৌড়ে যেতে পারে না, ভেসেই যেতে পারে। এবং ওপারে গিয়ে লোকটা একটু থামলো এবং পেছনে ফিরে মামার দিকে তাকালো, কিছুক্ষণ তাকিয়ে থাকলো এবং আস্তে আস্তে হাওয়ায় কেমন যেন মিলিয়ে গেল। উনি ওনার চোখে মুখে উনি দেখলেন, লক্ষ্য করলেন যে কেমন একটা খুব গভীর একটা চিন্তা এবং একটা বেদনার ছাপ ছিল। তো মামার হুঁশ ফিরে আসলো দূর থেকে লোকজন ডাকাডাকি করতেছে শুনে, যে উনি তখন দেখলেন যে উনি রাস্তার প্রায় মাঝামাঝি, মহাসড়কের মাঝামাঝি উনি দাঁড়িয়ে আছেন খালি পায়ে। তো উনি বাসায় মানে ওই দিন কোন রকম দোকান তাড়াতাড়ি বন্ধ করে উনি বাসায় চলে আসলেন। বাসায় এসে নামাজ পড়ে উনি শুয়ে পড়লেন এবং জাস্ট উনি ব্যাপারটা নিয়ে টোটাল শুরু থেকে এখন পর্যন্ত যা যা ঘটছে, কি ঘটতে পারে, তার সাথে এই সমস্ত ঘটনা ঘটার কি যোগসূত্র থাকতে পারে, এইগুলো উনি চিন্তা করতে থাকলেন। তো একটা সময় ওনার মনে পড়লো, একটা ঘটনা ঘটে ওনার মনে পড়লো যে উনি সুস্থ হয়ে যখন আবার শুরু করলেন দোকানের কাজ, সেদিন বিকালে বাজারে চায়ের আড্ডায় উনি একটা ঘটনা শুনলেন যে যেদিন মামা অসুস্থ হয়ে তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে গিয়েছিলেন, সেই রাতে রাত প্রায় 12টা নাগাদ মামার দোকানের কিছু দূরেই একটা অ্যাক্সিডেন্ট হয়। এক পাশের বসতি থেকেই একজন পার হয়ে বাজারের দিকে আসছিলেন, উনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উনি মারা যান, স্পট ডেড। এবং পরে জানাজানি হয় যে উনি বাজারের দিকেই আসছিলেন কিছু একটা কেনাকাটা করার জন্য। মামা মোটামুটি ব্যাপারটা দুয়ে চার মিলাই নিলেন যে এটার সাথেই ওনার যোগসূত্র থাকতে পারে। পরের দিনই উনি দোকানে সকালে একজনকে বসিয়ে রেখে উনি ওই লোকালয়ে গেলেন, ওই গ্রামে গেলেন এবং ওই বাড়িটা খুঁজে বের করলেন। তো যিনি মারা গিয়েছেন ওনার স্ত্রীকে পেলেন এবং বর্ণনা শুনে মামা পুরোপুরি বুঝতে পারলেন যে এই 4 দিন উনি যাকে দেখেছেন, যে ওনার দোকানে এসছে এই 4 দিন, এই মৃত ব্যক্তি সেই লোক। এবং ওনার পরিবারের কাছ থেকে জানতে পারলেন যে খুব হঠাৎ কিছু জরুরি প্রয়োজনীয় পড়ায় কেনাকাটার জন্যই উনি বাজারে যাচ্ছিলেন। তো মামা সরাসরি দায়ী না থাকলেও ব্যাপারটার কারণে উনি খুব গিল্টি ফিলিংসে ভোগা শুরু করেন যে লোকটা তার দোকান উদ্দেশ্য করেই আসছিল। সো কি করবেন কিছু করতে না পেরে উনি শেষমেশ চিন্তা করলেন যে যেই সদাইগুলা নেওয়ার জন্য উনি আসছিল এগুলো উনি ওনার পরিবারকে পৌঁছে দিবেন। এবং ওই অনুযায়ী উনি করলেন যে ওই 4টা সদাই এবং আরো কিছু আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে উনি পরদিন ওই লোকের ফ্যামিলির কাছে গেলেন এবং তাকে জিনিসগুলা দিলেন। তারা দাম পরিশোধ করতে চাইলো, বাট উনি নিলেন না। তো মামাও এক্সপেক্ট করতে থাকলেন যে আর হয়তোবা এর পুনরাবৃত্তি ঘটবে না, ওই লোক হয়তোবা আর আসবে না। তো প্রায় দিন 10 কেটে গিয়েছে, তেমন কিছুই আর ঘটেনি। দিন 10 পরের ঘটনা, মামা দোকান বন্ধ করছেন, দোকান বন্ধ করে বাড়ির দিকে যাবেন। তো মামা জাস্ট দোকান বন্ধ করে ফিরেছেন, ফিরেই দেখেন যে ওই লোকটা দাঁড়িয়ে আছে, তবে এবার আর দোকানের সামনে না, সড়কের ওপারে রাস্তার পাশে গাছ আছে, সেই গাছের সাথেই করে পাশে দাঁড়িয়ে আছে লোকটা এবং মামার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। মামাও স্থির হয়ে গেলেন, তবে এবার ভয় পেলেন না। উনি লোকটার চেহারার দিকে তাকালেন, মনে হলো যে এবার একটা কেমন খুব প্রশান্তির একটা ছাপ লোকটার চোখে মুখে। তো আস্তে আস্তে লোকটার ছায়াটা, ওই অবয়বটা আস্তে আস্তে রাস্তার ঢাল বেয়ে নিচের দিকে নেমে গেল ধান ক্ষেতের দিকে এবং একটা সময় বাতাসে মিলিয়ে গেল এরকম। এরপরে প্রায় 1 বছরের মতন কেটে গিয়েছে, এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি ঘটে নাই। থ্যাংক ইউ সো। আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। আমি মাহমুদুর রহমান ফ্রম কুমিল্লা। এখন যে আমি ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে 2003 সালের একটা রাতের ঘটনা। রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ আমি ফিল করলাম যে আমার চেস্টের উপরে হেভি ওয়েট, প্রায় 40 কি 50 ওয়েটের মতো প্রায় আমার চেস্টের উপরে কিছু একটা আছে। তো ফিল করার সাথে সাথে আমার ব্রেথলেসনেস শুরু হয়েছে, যাতে আমি শ্বাস নিতে পারতেছিলাম না। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙছে ঠিকই, কিন্তু আমি বডির একটা পার্টসও আমি মুভ করতে পারতেছিলাম না, এমনকি আমি চোখের পাতাও পর্যন্ত খুলতে পারতেছিলাম না। তো অনেকক্ষণ যাবত আমি ট্রাই করতেছিলাম। আমি কিন্তু কনসিয়াস ছিলাম যে আমার সাথে কি হইতেছে, আমি সবই বুঝতে পারতেছি, কিন্তু মুভ করতে পারতেছি না।
চোখের পাতাও খুলতে পারতেছি না। এমনকি আমি চিৎকার করে কিছু বলবো যে পাশের ঘরে আমার আম্মু ছিল, আর পাশের ঘরে আমার ছোট ভাই ছিল, কিন্তু কাউকে আমি ডাকার মতো সেই সুশক্তিটুকু আমি পাইনি। তখন দোয়া দুরুদ যা পারি মানে পড়ে শরীরের যত শক্তি আছে সবগুলো দিয়ে উঠার চেষ্টা করতেছিলাম। তো এক সময় আল্লাহর রহমত ছিল যে আমি আমার 2 কোণের উপরে মানে এলবোর উপরে মানে প্রেসার দিয়ে জাস্ট একটু উঠতে চেষ্টা করছি। ওঠার সময় আমি আমার মাথা উঠাতে পারছি, শোল্ডার উঠাতে পারছি, শুধু ব্যাকটা মানে ব্যাক সাইড উঠাতে যাব, ঠিক ওই মুহূর্তে মানে একটা বাজে একটা ঘটনা ঘটছে। সেই ঘটনা হলো কিছু একটা মানে যেটা 2টা হাত ছিল এবং সেটা আমার চেস্টের উপরে প্রেস করতেছিল আমাকে বিছানায় শোয়ানোর জন্য, এবং প্রচন্ড জোরে দিতেছিল, এবং আমি খুব চেস্ট পেনে দিতেছিল, এবং সাথে সাথে পিছন দিক থেকে মানে কে যেন আমাকে টানতেছে, এবং টানতেছে মানে আমার 2 শোল্ডার, রাইট এন্ড লেফট শোল্ডারের মধ্যে ধরে পিছন দিক থেকে টেনে আমাকে শোনার চেষ্টা করতেছে, এবং আমি চেষ্টা করতেছি যে না শুয়ে উঠার চেষ্টা করতেছি। প্রায় 2-3 মিনিট যাবত এরকমই ঘটতেছিল। এরপর আমি আনকনসিয়াস হয়ে যাই। এরপরে কি হয় কিছু জানি না। পরদিন সকালবেলা কলেজ যাওয়ার জন্য মানে শাওয়ার নিতে গেলাম। তখন বাথরুমে গিয়ে যে বেসিনের আয়নাতে গিয়ে দেখলাম যে আমার চেস্টের উপরে মানে রক্ত জমাট বাঁধলে যেরকম দাগ থাকে ঠিক সেরকম আমার দাগ আমার 2 চেস্টের উপরে, এবং মানে 2 শোল্ডার থেকে ক্রস করে পিছনের দিকে এরকম স্ক্র্যাচ মার্ক, এবং স্ক্র্যাচ মার্কগুলো ছিল এরকম যে শুয়ের পয়েন্টের যে পোর্শন দিয়ে যদি আমরা স্ক্র্যাচ করি স্কিনের উপরে 3টা এরকম লাইন একই মানে একটা থেকে একটা ডিস্টেন্স একই রকম, এবং এগুলা খুবই সূক্ষ্মভাবে ছিল। তো এটা ছিল আমার ঘটনা। কিন্তু মানে এই ধরনের ঘটনা আমাদের মানে বাসায় আমার এবং আমার ছোট ভাইয়ের সাথে প্রায় ঘটতেছে, এবং দেখা যাচ্ছে কি আমার ছোট ভাইয়ের সাথে বেশি ঘটে। সে যখন দুপুরে ঘুমায় তখন দেখা যায় যে 2 হাতে প্রায় সময় তাকে স্ক্র্যাচ পাওয়া যেতেছে এবং সে জ্বলতেছে। এবং এখন জিনিসটা মানে আমাদের ফ্যামিলির মানে প্রায় ছেলেদের এরকম হয়, যেমন আমার বড় ভাইয়েরও এরকম কিছুদিন হইতো, যে উনি যখন মানে আর্মির অবস্থা ছিলেন তখন উনি এরকম হইতো, এখন আল্লাহর মতো কিছু হয় না। তো এই মানে ঘটনার পুনরাবৃত্তি মানে গত 2 বছর আগে আমার সাথে হয়েছে। যেমন দুপুরবেলা আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠে মানে টের পেতেছে যে আমার নেক থেকে শুরু করে চেস্ট পর্যন্ত এরকম স্ক্র্যাচ মার্ক মানে বাজেভাবে স্ক্র্যাচ মার্ক চলতেছে পুরো। মানে আমি প্রচন্ড জ্বলার কারণে আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠার পর মানে হাত দিতেছি, দেখতেছি দিকে মানে কিছু একটা ফিল হইতেছে যে উঁচা নিচে মানুষের গায়ে স্ক্র্যাচ পড়ে যেরকম ফিল হয় ঠিক সেরকম ফিল হয়েছে। আয়নার সামনে গেলাম, দেখলাম যে বাজেভাবে একদম মানে স্কিন শুধু মানে উঠে যাওয়ার অবস্থা, লিসারেশনের মতো হয়ে গেছে। তো এখন আর এই ঘটনা হয় না, তবে আমার ছোট ভাইয়ের সাথে এখন প্রায় এই জিনিসটা মানে হইতেছে। তো রাসেল ভাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার তো আর কোনো ঘটনা আশা করছি আজকে নেই, ছোট একটা ঘটনা আছে। আচ্ছা শুনে ফেলি, ছোট যদি হয় তাহলে আমরা শুনে ফেলি। ঘটনাটা মানে আমার ছোটবেলার ঘটনা। যখন আমার বয়স 5 বছর তখন আমার আব্বু কিশোরগঞ্জের কালীচাপড়া সুগার মিলের ইঞ্জিনিয়ার ছিলেন। তখন আমরা ওখানে কোয়ার্টারে থাকতাম। তো পাশের কোয়ার্টারের মানে পাশের ফ্ল্যাটে এক আন্টির পরিচিত এক মহিলা উনি জিন আনতে পারে, এরকম একটা ঘটনা ছিল। তো জিন আনতে পারে, তো একদিন মানে ঘটা করে সবাইকে বলছে যে আমরা যে এক মহিলা আনতেছি, ওই মহিলাটার নাম মনে নেই, ওনাকে আনতেছে এবং উনি জিন আনবে, আপনাদের যাদের কোনো সমস্যা থাকলে আইসা যোগাযোগ করতে পারবে। তো আমাদের পাশের ফ্ল্যাটে যেহেতু ছিল, ওই আন্টি আমার আম্মুকে বলতেছিল ভাবি আমার নাম ধরে বলতেছে ওকে নিয়ে রাত্রেবেলা আপনি আসেন। তো সেই টাইম মতো উনি আসছেন রাত্রে 1-1:30টার দিকে। আমার আম্মু আমাকে নিয়ে ওই রুমে যায়। তো রুমটা ছিল এরকম ভাবে অ্যারেঞ্জ করা যে মহিলাটা খাটের মাঝখানে বসেছিল, ওনার পিছনে একটা জানলা খোলা ছিল, এবং জানলাটা রুমটা পুরোটা অন্ধকার ছিল, এবং জানলা দিয়ে চাঁদের আলোটা শুধু রুমে ঢুকতেছে, আর কোনো একটা লাইটও মানে কোনো অন ছিল না। তো আমি যখন রুমে ঢুকলাম, দরজা দিয়ে ঢুকলাম, ওই মহিলা করলো কি আমার নাম ধরে ডাক দিয়ে বলে বাবু তুমি আমার কাছে আসো। কিন্তু ওই মহিলা জানতো না আমার নাম কি বা আমার পরিচয়, কিছু জানার কথা না। তো যাই হোক, তা আমি ছিলাম ওই রুমে সবচেয়ে ছোট মানে বাচ্চা বা কম বয়সে ছিলাম। তো উনি আমাকে ডাক দিয়েছেন। তো ডাক দিয়ে কোনজন কাছে গেলাম, উনি আমাকে মানে নেওয়ার জন্য হাত বাড়াইছেন। তো উনি ছিলেন মানে সেন্টারে ছিলেন খাট থেকে, মানে যদি আমাকে মানে কোলে নিতে হয় তাহলে ওনাকে সামনের দিকে ব্যান্ড হতে হবে, মানে ঝুঁকতে হবে। কিন্তু না ঝুঁকে মানে জাস্ট স্টিল সোজা বসা অবস্থা উনি আমাকে করলেন কি ওই খাটের বাড়ি থেকে কোলে তুলে মানে নিয়ে জাস্ট কোলে নিয়ে বসে গেলেন। তো বসার পরে উনি মানে আমার আম্মুকে বলতেছেন যে আমি একটা তাবিজ দিতেছি যেটাতে আপনার বাচ্চার কোনো অতীতে কোনো ঘটনা মানে অসুখ বিসুখ হবে না। রাসেল ভাই আমার জন্মের পরে প্রায় সব ধরনের অনেক রোগ হয়েছে, যেমন নিউমোনিয়া হয়েছে, তারপরে জ্বর তো ছিলই, এমনকি প্লুরালিফিকেশনের মতো মানে সিমটম ছিল। তো ওই মহিলা সবগুলা বলতেছিল যে বাবুর এই ছিল, আমি যা এখন একটা তাবিজ দিব মানে ভবিষ্যতে কোনো ধরনের হবে না।
উনি করলেন কি আমার হাত দুইটা চেপে এবং নিজের হাত দিয়ে করলেন কি চাপ দিয়ে ধরলেন। তো এমন সময় মানে দুইটা জিনিস আসছে, একটা তাবিজ ছিল বড় আকারের, ওটার মধ্যে আল্লাহ লেখা ছিল, আর একটা 5 পয়সার কয়েন একটা আসছে। তো যেটা তাবিজটা ছিল, তাবিজটা আমার আম্মুকে বলতেছিল যে বাবুর গলায় ঝুলাই দিয়েন, মানে কোনোদিন এটা হারানোর চেষ্টা করবেন, বা যাতে না হারা, তাহলে বাবুর মানে অসুখ বিসুখ আর হবে না এটা রাখলে। আর যেটা 5 পয়সা ছিল ওটা আমার কাজিনকে দিছি, সে এখনো তার সাথে আছে জিনিসটা। আল্লাহর মতো ওর কোনো তেমন অসুখ বিসুখ নেই। কিন্তু যখন আমি এই প্রায় 3-4 বছরের মতো আমার সাথে তাবিজটা ছিল, আল্লাহর রহমতে তেমন কোনো অসুখ বিসুখ হয় না। কিন্তু ওটা হারানোর পরে কিছুদিন পর পর আমার জ্বর আসতো এবং কন্টিনিউসলি মানে কিছু না কিছু হইতো আমার। এমনকি ক্লাস 7 যখন উঠি তখন মানে বাজেভাবে আমার জন্ডিস হয় এবং অনেকদিন যাবত এই জন্ডিসে আমি ভুগি। এবং ক্লাস 9-10 ওঠার পরে আমার পক্স হয়, পক্সটাতে আমি অনেক দিন ভুগছি আর কি। তো থ্যাংক ইউ রাসেল ভাইয়া, এই ছিল আমার মেলটি পড়ে ফেলছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাকে যিনি লিখেছেন তার নাম অপু দেওয়ান। তিনি আমাকে লিখেছেন যে আমার বাবার কাছে শোনা এই মর্মান্তিক ভয়াবহ ঘটনাটি যা ঘটেছিল কোনো একটি তাদের কোনো একটা জায়গার কোনো একটা এলাকার একটা স্কুলের হোস্টেলে, এবং এই ঘটনাটি ঘটে স্বাধীনতা যুদ্ধের আগে। তিনি লিখেছেন যে আমাদের উচ্চ বিদ্যালয়টি 1914 সালে প্রতিষ্ঠিত হয়। সে সময়ে এই এলাকার ভেতরে কোনো বিদ্যালয় না থাকার কারণে বিভিন্ন এলাকা থেকে আমাদের বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীরা লেখাপড়া করত, এবং বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রদের আবাসিক সুবিধা দেওয়ার নিমিত্তে স্কুল কর্তৃপক্ষ একটি ছাত্র হোস্টেল স্থাপনের সিদ্ধান্ত নেয়। 60-এর দশকের প্রথম দিকে 5 রুম বিশিষ্ট একটি ছাত্র হোস্টেল স্থাপন করা হয়। বলে রাখা ভালো যে এই হোস্টেল, যে জায়গায় হোস্টেলটি স্থাপন করা হয় সেখানে পূর্বে হিন্দুদের শ্মশান ছিল বলে জানা যায়। অনেকে বলেছিল এখানে হোস্টেলটি করা ঠিক হচ্ছে না, অনেকে বাধাও প্রদান করেছিল, কিন্তু হোস্টেল করার পর পর্যাপ্ত সুন্দর জায়গা না পাওয়ায় এই শ্মশানের উপরে হোস্টেলটি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। যাই হোক, হোস্টেলে ছাত্র সংখ্যা কম হয়, প্রতি রুমে 4 জন থাকার কথা থাকলেও প্রতি রুমে 2 জন করে ছাত্র থাকতো। আর একটু বলে রাখি, হোস্টেলের 5টি রুম একই সারিতে ছিল, আর 5 নাম্বার রুমটির সামনেই ছিল ছাত্রদের টয়লেট ও বাথরুম। একজন ছাত্র রাত্রে টয়লেটে যাবার জন্য ওঠে এবং টয়লেট থেকে ফিরে এসে যখন সে তার রুমে ঢুকবে সে তখন কান্নার শব্দ শুনতে পায়। কান্নার শব্দটা আসছে টয়লেটের সামনে থেকে, আর ছেলেটি সেদিকে তাকাতেই দেখতে পায় একজন 5 নাম্বার রুমের দরজায় হেলান দিয়ে বসে কাঁদছে। এত রাতে সে এই দৃশ্য দেখে তাড়াতাড়ি তার রুমের ভেতরে ঢুকে পড়ে। তারপর রুমমেটকে ডেকে তুলে এই ঘটনার কথা বলে। তার রুমমেট বলে, চল গিয়ে দেখি কে। তারা তখন বাইরে গিয়ে দেখলো যে কেউ নেই। ছেলেটি অবাক হয়ে বলে, আমি মাত্র দেখেছি। আরো 2 জন 5 নাম্বার রুমের সামনে যায়, সেখানে গিয়ে দেখে যে অনেক পাটের আঁশ পড়ে আছে। তারা তখন ভাবলো হয়তো কোনো পাগল বসে কাঁদছিল এবং পাটের আঁশ রেখে গেছে। কিছুদিন পর আবার আরেকজন ছাত্র একই ঘটনা সবার সাথে শেয়ার করে। সে বলে রুমের সামনে বসে একজন কাঁদছিল, আর পরে সেখানে দড়ি দেখতে পায় যা সবাইকে দেখায়। সেখান থেকে 5 নম্বর রুমে যে 2 জন থাকে তারা জিজ্ঞাসা করে তারা কখনো কিছু অনুভব করেছে কিনা। কিন্তু 5 নম্বর রুমের ছাত্ররা ভাবে তাদেরকে ভয় দেখানোর জন্যই সবাই এসব কথা বলছে, তারা তাদের কথায় কান দেয় না। যাই হোক, এভাবে কিছুদিন কেটে যায়। যে 2 জন ছেলে 5 নাম্বার রুমে থাকতো একসাথে থাকার কারণে তাদের মাঝে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, যাদের একজনের নাম ছিল মালিক আর একজনের নাম ছিল মনেশ। একদিন মালিক প্রচন্ড জ্বর আসে তার, এবং কোনোভাবেই জ্বর সারছিল না। ফলে মালিকের শারীরিক অসুস্থতার কারণে তার নিজের বাড়িতে চলে যায়, আর রুমমেট মনেশ থেকে যায় হোস্টেলে। মনেশ একা একা হোস্টেলের 5 নাম্বার রুমে যায়। 2 দিন কেটে যায়। তখন মনেশ তার বন্ধুদের সাথে বলে যে রাতে কে যেন তাকে ডাকে, আর রাতের শেষের দিকে তার ভীষণ অস্থির লাগে, মনে হয় কে যেন তার গলা চেপে ধরে রেখেছে। তারপর বন্ধুরা সেই আগের দৃশ্যের কথা মনে করিয়ে দেয়। তখন মনেশ ভাবে তাকে ভয় দেখানোর জন্যই হয়তো বন্ধুরা রাতে তাকে ডাকে। যা হোক, রাত হলো, সে যেন কালো রাত। এ রাতে কারো জীবনে যেন না আসে। এ রাত বাতি নেভানোর রাত। সে রাতে সবাই কান্নার শব্দ শুনতে পেল। তাদের মনে হলো কেউ যেন টয়লেটের ওপর কাউকে টেনে তুলছে। কেউ ভয়ে বাইরে যেতে সাহস পেল না। যখন তারা সাহস পেল ততক্ষণে সকাল হয়ে গেছে, আর সকালের আলোর মাঝে অন্ধকার হয়ে গেল মনেশের জীবন। মনেশ আর বেঁচে নেই। মনেশ মারা গেল ফাঁসি নিয়ে। যে দড়িটি দিয়ে ফাঁসি নিয়েছিল সেই দড়িটি ছিল কালো রঙের, ভয়ানক রকম দেখতে। আর এই ঘটনার পর থেকেই ওই রুমে তালা দিয়ে রাখা হয়। মনেশের রুমমেট মালিক সুস্থ হয়ে ফিরে আসলে এসে ঘটনা শোনে এবং ওই রুমে যাওয়ার সাহস পায় না।
এবং অন্য কেউ পায় না। 3 নাম্বার রুমে মালিকের থাকার ব্যবস্থা হয়। এভাবে চলে যায় অনেক দিন। মালিক এসএসসি পরীক্ষা দেয় এবং প্রচুর লেখাপড়ায় ব্যস্ত ছিল। সে অনেক রাত পর্যন্ত লেখাপড়া করত। সেদিন শোনা মতে অমাবস্যার রাত ছিল। প্রতিদিনের মতো লেখাপড়া শেষে মালিক ঘুমানোর আগে টয়লেটে যায়। রাত তখন প্রায় আনুমানিক 1:30 বাজে। টয়লেট থেকে যখন সে বের হলো, ঘুম ঘুম চোখে সে তাকিয়ে দেখে 5 নাম্বার রুমটিতে আলো জ্বলছে। কিছুটা আত্মভোলার মতো হয়েই সে 5 নাম্বার রুমের দরজার কাছে যায়। সেখানে গিয়ে নক করতেই তালা বন্ধ, দরজাটা খুলে যায়। সে রুমের ভেতরে ঢুকতেই দেখে চোখ পড়ে যায় এবং ভেতরে দেখে মনেশকে। মনেশ প্রচন্ড পড়ায় ব্যস্ত। আর মালিককে দেখে সে পড়া থামিয়ে দিয়ে তার দিকে তাকায় মায়ার নজরে। তখনই মালিকের মনে পড়ে যায় রুমমেট অনেক আগেই ফাঁসি নিয়ে মারা গেছে। তাহলে একে? মালিকের আর কিছু বোঝার বাকি থাকলো না। রুম থেকে মালিক বেরিয়ে আসতে চাইলে মনেশ দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তখন মালিক সাহস নিয়ে বলে, সামনে দাঁড়ালি কেন? কোনো কথা না বলে মালিকের কাছে দুহাত বাড়িয়ে আসতে থাকে। মালিক বলে, এদিকে আসছিস কেন? এবং কোনো উত্তর দেয় না। মালিক কি করবে ভেবে পায় না। মালিক বলে, মনেশ, তুই আমার ঘনিষ্ঠ বন্ধু, তুই আমার ক্ষতি করিস না। এরপর অজ্ঞান হয়ে যায়। আর সে রাতেও সবাই সেই রাতের মতো কান্নার শব্দ শুনতে পাচ্ছিল। যখন মালিকের চিৎকারের শব্দ পায় তখন সবাই ছুটে আসে এই রুমে এবং সবাই দেখে মালিক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। তার ওপরে একটি ফাঁসির দড়ি ঝুলছে এবং তাই সেই আগের দড়ির মতোই। যখন মালিকের জ্ঞান ফেরে তখন মালিক সজাগ হয়ে দেখে তার সারা শরীর অবশ হয়ে গেছে। তারপরও বলে যায় তার সেই সর্বনাশী সময়ের কথা। কিছুই খেতে পারছিল না সে। এভাবে কিছুদিন কষ্ট সহ্য করার পর সবার মায়া কাটিয়ে সে চলে যায় না ফেরার দেশে। আর তারপর থেকে স্কুল কর্তৃপক্ষ হোস্টেলটি বন্ধ করে দেয়।